সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটা ভিডিও দেখে আসি। প্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো, আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন নূর হোসেন নূর কিছুদিন ধরে যেসব কথা বলছিলেন, তিনি একেবারেই সেসব কথা থেকে সরে এসেছেন। তিনি যেন এখন আবারও গণমানুষের কণ্ঠের প্রতিধ্বনি হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ে তার ভূমিকা যেভাবে সমালোচিত হয়েছে, যেভাবে নিন্দিত হয়েছে, আমরা আশা করব এবার হয়তো তার কিছুটা হলেও অবসান ঘটবে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন এই নূর হোসেন নূর যখন সততার সাথে, আন্তরিকতার সাথে জনগণের পক্ষ নিয়ে কথা বলে, তখন তার মধ্যে কিন্তু এক ধরনের গতিময়তা দেখা যায়, অন্যরকম একটি আত্মবিশ্বাস দেখা যায়, এবং তিনি অত্যন্ত সাবলীলভাবে কথা বলেন। তার সেই কথা বলায় কোথাও কোনো ছেদ পড়ে না। অথচ তিনি যখন অন্য কোনো বিশেষ স্বার্থে কথা বলেন, তার মধ্যে যখন একটি দুর্বলতা থাকে, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, একটি চোর ভাব থাকে, মানুষকে ফাঁকি দেওয়ার একটি প্রবণতা থাকে, তখন কিন্তু তিনি খুব গুছিয়ে কথা বলতে পারেন না। মাঝে মধ্যে তার কথা আটকে যায়, তার এক কথার সাথে আরেক কথার অনেক সময় সঙ্গতি থাকে না। এই যে অসঙ্গতিপূর্ণ কথা বলা, এটির মধ্য দিয়ে কিন্তু তার যে এক ধরনের মতবাদী, সেটি মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, এবং সে কারণে মানুষ তার নিন্দা করে, মানুষ তার সমালোচনা করে। এই যে ভিডিওটি আমরা দেখলাম, এখানে তিনি যে কথাগুলো বলেছেন, সেটি একেবারেই এদেশের সাধারণ মানুষের কথা, সেটি একেবারেই একটি নতুন রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষার কথা। আমরা চাই নুরুল হক নূর তার এই মেধা এবং প্রতিভাকে দেশের স্বার্থে কাজে লাগাবেন। অতীতে তিনি যেভাবেই বিভ্রান্ত হয়ে থাকুন না কেন, আর বিভ্রান্ত না হয়ে এই দেশের জন্য তিনি নিজেকে নিবেদিত করবেন। যদি তা করতে পারেন, তাহলে এই দেশের মানুষ
অবশ্যই তার প্রতিদান দেবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নুরুল হক নূরের এই রূপান্তর কোনো কৃত্রিম রূপান্তর নয়, এটি একটি খাঁটি রূপান্তর। কেন খাঁটি রূপান্তর? কারণ ইতোমধ্যে তিনি এমন কিছু অভিজ্ঞতা লাভ করেছেন যার প্রেক্ষিতে তিনি বুঝেছেন শর্টকাট রাস্তায় ক্ষমতায় যাওয়াটা তার জন্য মোটেই সুখকর হবে না। কেননা বিএনপির কাছ থেকে তিনি যখন আশ্বাস পেয়েছিলেন তিনি তার এলাকায় নির্বাচন করে এমপি হবেন, সেটি বাস্তবায়ন করতে তিনি যখন মাঠ পর্যায়ে কাজে নামলেন তখন দেখলেন বিএনপির স্থানীয় নেতারা কিভাবে তার প্রতিপক্ষ উঠেছেন, কিভাবে তার কাজে বাধা প্রদান করছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারেননি। তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু স্থানীয় নেতৃবৃন্দের প্রভাবে সেটি তারা কার্যকর করতে পারেননি। এ থেকেই নূর হোসেন নূর তার ভবিষ্যৎ পরিণতি আজ করতে পেরেছিলেন এবং সেই পরিস্থিতি আজ করেই তিনি বুঝতে পেরেছেন বিএনপি দলীয়ভাবে তার এলাকায় কাউকে নমিনেশন না দিলেও আওয়ামী লীগের বিগত নির্বাচনের সময় যেভাবে দলের লোকজন বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয় লাভ করেছিল তার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে। সেক্ষেত্রে তার আমও যাবে, ছাড়াও যাবে। এক্ষেত্রে বিগত নির্বাচনের যে অভিজ্ঞতা সেটি তার বেশ কাজে লেগেছে এবং সেই অভিজ্ঞতার আলোকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর বিএনপির সাথে একাট্টা হয়ে সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশগ্রহণ করবেন না এবং সেই দৌড়ে অংশগ্রহণ করে পরাজিত হওয়ার চেয়ে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনে যে কৌশলে জিতে আসা যায় সেই কৌশলে তিনি অবলম্বন করবেন। এটা তার এক ধরনের চালাকি হলেও এর মধ্যে কিন্তু এক ধরনের বাস্তবতা রয়েছে। এই কারণেই তিনি পিআরের পক্ষে এতটা সোচ্চার হয়েছেন এবং তিনি এটাও বলেছেন যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার কোনো দরকার নেই, যদিও এটি তার অতিরঞ্জিত একটি কথা। এই পিআর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সে আলোচনা করার জন্য আমরা আলাদা একটা এপিসোড করব। এক্ষেত্রে নুরুল হক নূর যে কথাটি বলেছেন সেটি হচ্ছে এই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য একটি অত্যন্ত কার্যকর কৌশল। আমরা যদি সেই পিআর পদ্ধতি চালু করতে পারি তাহলে এদেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকটাই পাল্টে যাবে এবং তাতে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে এখন যারা এটার বিরোধিতা করছেন সেই বিএনপি। এবং বিএনপি কিভাবে সেটা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে আমরা এ সংক্রান্ত এপিসোডে যুক্তি এবং তথ্যসহ সেটি তুলে ধরব। প্রিয় দর্শক, আমরা যা বলছিলাম নুরুল হক নূর এখন যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটিকে আমরা ডিগবাজি হিসেবে দেখতে পারি, এটাকে আমরা দেখতে পারি মতলববাজি হিসেবেও। কিন্তু তিনি যদি তার এই অবস্থানে স্থির থাকেন আমরা মনে করি এটি তার জন্য যেমন ভালো হবে তেমনি দেশের জন্য ভালো হবে। প্রিয় দর্শক, এবারের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।